আসসালামু আলাইকুম। আমি কাজী রিফাত আল মুঈন, পড়াশোনা করছি কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমি যেটা করব সেটা হলো নিউটনিয়ান মেকানিক্সের আনত তলের যত টাইপের ম্যাথ হয় এবং তার যেসব বেসিক লাগে ম্যাথগুলো সলভ করার জন্য সব কিছু আমি 8টা কেসের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। নিউটনিয়ান মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আনত তলের সমস্যা। আনত তল বলতে আমরা আসলে কি বুঝি? প্রথমে হলো এরকম একটা তল, মানে আমরা সাধারণ সারফেস তো চিনি সমতল, সমতলটা থাকে ভূমির সমান্তরালে, কিন্তু আনত তল মানে হলো সিঁড়ি বেয়ে যাচ্ছে বা যে কোনো একটা কিছু ঢাল যেখানে আছে একটা থিটা কোণ থাকবে, এটা হলো আনত তল। তো এই আনত তলের নিউটনিয়ান মেকানিক্স হলো আমরা যদি আনত তলে যে কোনো একটা বস্তু রাখি, এই বস্তুর উপর আমরা অনেক বল প্রয়োগ করব, তাহলে কি হবে সেটাই হলো আনত তলের নিউটনিয়ান মেকানিক্স। তো যে ধরনের সমস্যা আসতে পারে এগুলো বোঝার আগে আমাদের 3টা বেসিক জানতে হবে। কি জানতে হবে? 3টা বেসিক জানতে হবে। তো এই 3টা বেসিক কি? সেটা হলো ওজন, এরপর আমরা ঘর্ষণ সম্পর্কে জানব, ঘর্ষণ, আর এরপর হলো বলের উপাংশ বিভাজন। তো এই 3টা জিনিস জানবো। আচ্ছা, তো প্রথমে হলো ওজন কাকে বলে? ওজন কাকে বলে? ওজন আমরা অনেক সময় ভাবি যে আমরা এই যে দাঁড়িয়ে আছি, এরপর আমাদের যে ওজন মানে কি আমাদের ভরটা, কিন্তু আসলে তা না। তা আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা, অনেকে বলে ওজন হিসেবে বলে m= আমাদের যে ভর এত কেজি, এটা আমাদের ওজন, কিন্তু এটা আসলে ওজন না। ওজন হলো এটা না, ওজন হলো mg। তো আমরা ভাবি যে এই যে mg লিখছি এটাই ওজন, আমরা সঠিক জানি, কিন্তু আসলে ওজন কিন্তু এটা না। ওজনের আর একটা ভালো সংজ্ঞা আছে, সেটা হলো যখন ধরো একটা তল, এই তলের উপর একটা বস্তু আছে, তো এই ওজন আসলে কি? ওজন হলো এই যে তলের উপর বস্তুটা আছে, এই বস্তুটার উপর তল যে প্রতিক্রিয়া বল দেয় সেটাই হলো বস্তুর ওজন। মনে করো এখানে যখন স্বাভাবিকভাবে তলে একটা বস্তু থাকে, এম ভরের একটা বস্তু থাকলে mg পরিমাণ বল সে নিচের দিকে দেয়। mgটা কি? mgটা হলো অভিকর্ষ বল, মানে পৃথিবী যে বলে আমাদের দিকে টানে, স্বাভাবিকভাবে তল আমাদেরকে এই বলেই আমাদেরকে প্রতিক্রিয়া বল দেয়। তো এটাকেই আমরা ওজন হিসেবে জানি, কিন্তু সবসময় কিন্তু এই প্রতিক্রিয়া বলটা mg হয় না। যেমন এখানে ধরো mg=r হচ্ছে, কারণ কি? কারণ হলো এই বস্তুটা যেহেতু এখানে স্থির আছে, তার মানে ঊর্ধ্বমুখী যে বলগুলো আছে এবং নিম্নমুখী যে বলগুলো আছে এগুলো সমান হবে। এর কারণে এখানে আমরা r=mg লিখতে পারি। কিন্তু এবার দেখো, চিন্তা করো অন্য কি কেস হতে পারে। মনে করো একটা বস্তু লিফটের মধ্যে আছে এবং m ভরের একটা বস্তু লিফটের মধ্যে আছে এবং বস্তুটা a ত্বরণে উপরে যাচ্ছে, তাহলে এখানে ওজন কত? দেখো, এই যে লিফট যখন আমরা উপরে যাচ্ছে তখন আমাদের ওজনটা কি? আমরা কি, আর লিফট যখন আমাদের উপরে নিয়ে যায় আমরা নিজেদেরকে ভারী অনুভব করি না হালকা অনুভব করি? যখন আমরা উপরে যাই তখন কিন্তু আমরা নিজেদেরকে ভারী অনুভব করি। তার মানে কি? আমরা যে ওজনটা জানতাম যে আমাদের ওজন আসলে mg পরিমাণ ওজনটা আসলে সবসময় mg থাকে না। তার মানে কি? পরিস্থিতি ভেদে এই mgটা কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ কি আমাদের ওজন পরিবর্তন হবে। তার মানে ওজন mg না, ওজন হলো তলের প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে তলের প্রতিক্রিয়া বলটা আসলে এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে? তো এইখানে তলের প্রতিক্রিয়া বল সবসময় এই তলের বিপরীত দিকে লম্ব বরাবর ক্রিয়া করে, তার মানে তলের প্রতিক্রিয়া বল হলো r। আর mg কি? mg হলো অভিকর্ষ বল, পৃথিবী আমাদেরকে যে বলে নিচের দিকে টানে, সেটা হলো mg। তার মানে mg সবসময় নিচের দিকে, তার মানে এই দুইটা ফিক্সড। এখন কথা হলো এই a ত্বরণের ভূমিকাটা কি? এখন কোনো বস্তু, মনে করো যদি কোনো বস্তু যদি কোনো গাড়ি, মনে করো একটা গাড়ি a ত্বরণে যাচ্ছে, ঠিক আছে, a ত্বরণে একটা গাড়ি যাচ্ছে, এইটা মনে করো একটা গাড়ি a ত্বরণে যাচ্ছে, এর মধ্যে তুমি মনে করো বসে আছো বা দাঁড়িয়ে আছো, যে কোনোভাবে আছো। তো গাড়িটা যখন a ত্বরণে এই দিকে যাচ্ছে, তুমি কিন্তু পিছনের দিকে একটু হেলে যাবা। কারণ কি? তোমার উপর একটা ফোর্স কাজ করবে যেটাকে বলে সিউডো ফোর্স, ঠিক আছে। এই ফোর্সটা
একটা অলিক বল, এটার কোনো বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু তুমি এটা ফিল করবা যখনই তুমি গাড়িটা এ ত্বরণে যাবে, তখন এই এ ত্বরণটা তোমার উপরও ক্রিয়া করবে এবং সেটা বিপরীত দিকে। মানে তুমি যদি একটা জিনিসের মধ্যে থাকো এবং সেই জিনিসটা যদি চলমান হয়, তাহলে তুমি যে ত্বরণটা ফিল করবা সেটা হয় বিপরীত দিকে। এ ত্বরণের বিপরীত দিকে, এই দিকে তুমি একটা বল ফিল করবা। যেহেতু বস্তুটা এই দিকে গতিশীল, তার মানে বিপরীত দিকে তুমি এ ত্বরণটা ফিল করবা। তো সেমভাবে লিফট যখন উপরের দিকে ওঠে, লিফট তো উপরের দিকে উঠতেছে, কিন্তু তুমি আসলে এই ত্বরণটা উপরের দিকে না, তুমি বিপরীত দিকে নিচের দিকে ফিল করবা। অর্থাৎ এই যে এম এ, এই ত্বরণটা থাকবে নিচের দিকে। তাহলে এখানে ওজন আসলে কি হবে? ওজন আমরা জানি আর, এবং আমরা জানি ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বলগুলো সমান হয়। কারণ কি, লিফটের ভিতরে বস্তুটা স্থির আছে, লিফট উপরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু বস্তুটা কিন্তু উপরে যাচ্ছে না, বস্তুটা কিন্তু স্থির আছে লিফটের মধ্যে। যেহেতু বস্তুটা স্থির আছে, তাহলে এই ঊর্ধ্বমুখী আর বল এবং এই নিম্নমুখী এই বলগুলো সমান হবে। তার মানে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি mg প্লাস m, এবং এটাই কি আমাদের লিফট যখন এই ত্বরণে উপরের দিকে যায় তখন এটাই আমাদের ওজন। আচ্ছা, তাহলে লিফট যদি নিচের দিকে যায় কি হবে? সেটা হলো, আমরা লিফট আঁকালাম আবারও, এর মধ্যে এম ভরের বস্তু বসাই দিলাম, এটা এ ত্বরণের নিচের দিকে যাচ্ছে। তার মানে কি, সেই আগের থিওরি, যেহেতু এ ত্বরণের লিফটটা নিচের দিকে যাবে, তার মানে এর উপর যে বলটা কাজ করবে, এই এম এ বল, এটা উপরের দিকে কাজ করবে, এবং এটার যে আমরা জানি ঊর্ধ্বমুখী বল, এটা তো উপরের দিকে কাজ করেই, এবং অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে। তার মানে এটা যদি লিখি আমরা, তাহলে ঊর্ধ্বমুখী বলগুলা কী হবে? নিম্নমুখী বলের সমান হবে। তার মানে আমরা যদি আর ইকুয়াল টু লিখি, তাহলে এম ইন্টু জি মাইনাস সি আমরা লিখতে পারি। তার মানে ওজন এটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওজন বুঝে গেলাম। তাহলে এবার আমরা ঘর্ষণে আসবো। ঘর্ষণ কি? ঠিক আছে, তো ঘর্ষণ জিনিস আমরা বুঝবো। ঘর্ষণ কি? আচ্ছা, ঘর্ষণ জিনিসটা কি আসলে? ঘর্ষণ আসলে একটা বল। ঠিক আছে, ঘর্ষণ কি? একটা বল। এখন এই বলটা কখন ক্রিয়া করে? দেখো, যদি কোনো বস্তু আমরা মনে করো একটা প্লেন সারফেসে একটা বস্তু আমরা গতিশীল করতে চাচ্ছি বা গতিশীল আছে, তো এইখানে আমরা যে তলগুলো বলি, তলগুলো কি আসলে মসৃণ হয়? আমরা বলি মসৃণ তল, কিন্তু আসলে বাস্তবে তলগুলো কিন্তু এত মসৃণ হয় না। আমরা যদি অনুবীক্ষণিক লেভেলে যাই, মনে করো এইখানে আমরা একটা মাইক্রোস্কোপ লাগিয়ে দিলাম, মাইক্রোস্কোপ লাগালে আমরা দেখব এই তলটা এরকম মসৃণ না, এবং বস্তুর যে তল সেটাও কি এরকম। মোটামুটি বস্তুর তল আর এই যে আমাদের তল, যে তলে আমরা চলতেছি, এই দুইটার যে তল, এই তলে একটা কি হয়, খাসকাটা থাকে, যার কারণে কি হয়, মানে কি রাফ বা অমসৃণ, যার কারণে কি হয়, এগুলো যখন এর উপর দিয়ে চলে তখন একটা বিপরীতমুখী বল সৃষ্টি হয়, বাধা দেয়, মানে আমাদের গতিতে বাধা দেয়। গতির যে বাধা আমরা পাই সেটাই মূলত ঘর্ষণ। এখন ঘর্ষণ এর একটু বেসিক আমরা দেখি, আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। আচ্ছা, ঘর্ষণ কি? ঘর্ষণ আছে দুই প্রকার, একটা আছে হলো গতীয় ঘর্ষণ, আর একটা আছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, তো গতীয় ঘর্ষণ আছে এবং স্থিতি ঘর্ষণও আছে। আচ্ছা, আমরা এই যে স্থিতি ঘর্ষণ দেখি, স্থিতি ঘর্ষণ আমরা কোথায় দেখি? এটা হলো, মনে করো এই যে একটা বস্তু আছে, বস্তুটা স্থির, মনে করো এই বস্তুটা বেশ ভারী একটা বস্তু, এই বস্তুকে যদি আমার এখান থেকে গতিশীল করতে হয়, একটা মিনিমাম অ্যামাউন্টের ফোর্স, প্রত্যেকটা স্থির বস্তুকে যদি গতিশীল করতে হয় একটা মিনিমাম অ্যামাউন্টের ফোর্স দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? কারণ আমাদের সারফেস মসৃণ থাকে না অমসৃণ থাকে, যার কারণে এই যে একটা বাধা থাকে সারফেসে, ওই বাধা অতিক্রম করে বস্তুটাকে গতিশীল করতে একটা বল দেওয়া লাগে, সেই বলটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বল। তো মনে করো এই বস্তুটাকে গতিশীল করতে 100 নিউটন ফোর্স দেওয়া লাগে। ঠিক আছে, এখন মনে করো তুমি 80 নিউটন ফোর্স দিলে, বস্তুটা কি গতিশীল হবে?
হবে না। আচ্ছা, তুমি যখন 80 নিউটন ফোর্স এখানে দিচ্ছ, তখন এইখানে বিপরীতমুখী এখানে ঘর্ষণ বলটা কত হচ্ছে বলো তো? এখানে তো স্থিতি ঘর্ষণ বল Fs, ঠিক আছে? আমরা এই যে ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলকে Fk দিয়ে প্রকাশ করি এবং স্থিতি ঘর্ষণ বলকে Fs দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে Fs ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? Fs ইকুয়াল টু এখানে কত হচ্ছে? তাহলে এখানে ঘর্ষণ বল হবে 80 নিউটন। এখানে কিন্তু 80 নিউটন বল আমাদের ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে। কারণ কি, এখানে 100 নিউটন বল লাগে, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে ঘর্ষণ বল এই 100 নিউটন যেহেতু লাগে এটাই হয়তো স্থিতি ঘর্ষণ বল, কিন্তু না। 100 নিউটন যদি এখানে হতো তাহলে তো বস্তুটা পিছনের দিকে সরে আসার কথা, কিন্তু তা তো হয় না। মানে এই বলটাই ঘর্ষণ বল, অপোজ করে সেম পরিমাণ। আর এরপর যেটা হয়, মনে করো আমি এটা বাড়ালাম, বাড়িয়ে আমি যখন 100 নিউটন করব, তখন ঘর্ষণ বল কি হয়ে যাবে? ঘর্ষণ বল 100 নিউটন হয়ে যাবে। কেন বলো তো? কারণ কি, এটার 100 নিউটনের যদি বেশি হয় তাহলেই গতিশীল হবে, যেহেতু বেশি হচ্ছে না তাহলে 100 নিউটন। এখন মনে করো তুমি এটারে 101 বানাই দিলা, তখন ঘর্ষণ বল কি হবে? ঘর্ষণ বল কিন্তু সর্বোচ্চ 100 নিউটন, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল 100 নিউটনই থাকবে। যেহেতু তুমি স্থিতি ঘর্ষণ Fs এর থেকে বেশি বল দিয়ে দিয়েছো, তাহলে বস্তুটা গতিশীল হবে। মনে করো গতিশীল হয়ে এখানে চলে আসছে। আচ্ছা, বস্তু একবার গতিশীল হয়ে গেল, তার মানে কি গতিশীল হলে তো স্থিতি ঘর্ষণ আর কাজ করবে না। তাহলে এর উপর কি কাজ করবে? এর উপর আর একটা ঘর্ষণ বল কাজ করে। বস্তু যখন একবার গতিশীল হয়ে যাবে, স্থির নেই, তুমি স্থিতি ঘর্ষণটা পার করে ফেলছো বল দিয়ে, এবার যখন গতিশীল থাকবে, সারফেস কি চেঞ্জ হয়েছে? হয়নি, সারফেস অমসৃণ। তার মানে এর উপর কিন্তু এখন একটা বল থাকবে। সেই বলটা কি বল? এইটা হলো Fk, এটা হলো গতীয় ঘর্ষণ বল। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, Fs তুমি 100 নিউটন দেখছো, এটা কিন্তু আসলে Fs না, Fs ম্যাক্স। তার মানে কি সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ সেটা হলো 100 নিউটন। কারণ আমরা দেখছিলাম যখন আমরা 80 নিউটন ফোর্স দিই তখন আমরা ঘর্ষণ বল পাই 80 নিউটন। তা আমরা স্বাভাবিকভাবে যে ঘর্ষণ বলটা, আমরা স্থিতি ঘর্ষণ বলটা সর্বোচ্চটাই কাউন্ট করি। তো এই সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ বল এর থেকে এই যে Fk এটা কম হয়। তার মানে তুমি যদি একবার স্টার্ট দিতে পারো, তার মানে তোমার এরপরে বেশি কষ্ট হবে না। তার মানে গতীয় ঘর্ষণ বলটা তুলনামূলক কম থাকে Fs এর থেকে। তাহলে এখানে আমাদের ঘর্ষণ বল যে লসটা, বাধাটা আমরা পাচ্ছিলাম, বাধাটা এখানে কমে যাবে। ঠিক আছে? তো এখানে আর একটা বেসিক আমরা শিখে রাখি। মনে করো ঘর্ষণ বলের আমরা সূত্র দাঁড় করাতে চাই। তো মনে করো এটা হলো আমাদের F ঘর্ষণ বল, আমরা বস্তুকে গতিশীল করতে চাচ্ছি, এই দিকে গতি দিতে চাচ্ছি। এবং একটা জিনিস মনে রাখবা, ঘর্ষণ বল সবসময় হয় গতির বিপরীতে, ত্বরণের বিপরীতে না। ঘর্ষণ বল হবে সবসময় গতির বিপরীতে। যেহেতু এদিকে গতিশীল করতে চাচ্ছি, তার মানে ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে। এবং এর উপর মনে করো এটা যদি m ভরের একটা বস্তু হয়, তাহলে এর উপর এই যে r পরিমাণে একটা প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে? তো এখন দেখা যায়, তুমি চিন্তা করো, তুমি দুইটা বস্তু নিচ্ছ, তুমি এর উপর বল দিবা। মনে করো একেও তুমি ঠেলতেছো, একেও তুমি ধরে ঠেলতেছো। ঠিক আছে? তো এইটা মনে করো তুমি একটা আলমারি ধরে ঠেলতেছো, এই আলমারিটার ওজন মনে করো 100 কেজি। ঠিক আছে? ওজন না আর কি, ভর। তাই ভর ইন্টু জি মানে কি ওজন, এটার ওজন মনে করো 100 ইন্টু জি। এরপর তুমি আলমারি ভর্তি কাপড় চোপড় নিলা, কাপড় চোপড় নেওয়ার পর আবার ঠেলতেছো, মনে করো তখন এর ভরটা হয়ে গেল 160 কেজি। তখন কোনটা ঠেলা বেশি সহজ হবে? খালি আলমারি ঠেলা বেশি সহজ হবে না? তার মানে কি দেখো, তার মানে কিন্তু আমরা যে ঘর্ষণ বলটা পাচ্ছি, এটা এই যে আর, এটা যে আমি যে ভর বললাম, ভর মানে কি ওজন, ভর ইন্টু জি মানে ওজন, আর ওজন মানে কি আর। তার মানে এফ বলটা আর এর সমানুপাতিক আমরা বলতে পারি। ওজন যত বাড়বে ঘর্ষণ তত বাড়বে। তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইজ প্রপোর্শনাল টু আর। এখন আমরা এই সমানুপাতিকটা চিহ্নটা ওঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক নেব। এফ ইজ ইকুয়াল টু মনে করো কি, মিউ আর। এই মিউটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক।
এখন আমরা যখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নেব তখন মিউ এস, যখন আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নেব তখন মিউ কে। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেহেতু আমরা জানছি এফ এস ইজ গ্রেটার দ্যান এফ কে, সেজন্য এখানে আমরা মিউ এস বা গতীয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সবসময় কি হবে, মিউ কে থেকে বড় হবে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক থেকে বড় হবে। ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখবা। ওকে, তাহলে আমার স্টুডেন্ট বুঝতে পারছে আমাদের ক্লাস। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হলো, আমরা দেখব কি, এবার দেখব হলো বলের উপাংশ বিভাজন। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বলের উপাংশ বিভাজন আমরা করতে পারি কিনা। এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছি, আবার একটু দেখি শর্টে। মনে করো একটা বস্তুর উপর আমি এই বরাবর এফ বল দিলাম। যদি আমরা এফ বরাবর দিই, এফ বলটা দিই কোন বরাবর, মনে করো এক্স অক্ষ বরাবর থিটা কোণে আমি এফ বলটা দিলাম, তো আমরা সবসময় এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব। সেটা হলো, মনে করো এখানে দিলাম এফ কস থিটা, এফ সাইন থিটা। ঠিক আছে, এই দুইটা অংশে ভাগ করে দিলাম, খুব ইজি। ইজি আরেকটু জিনিস দেখে নিই, এই সাইডেই দেখে ফেলি। মনে করো আমরা এখানে এবার দুইটা বল দিব, এখানে দিলাম F1 বল যেটা আছে থিটা 1 কোণে, এবং মনে করো এখানে দিলাম F2 বল যেটা আছে থিটা 2 কোণে। ঠিক আছে, এবার উপাংশ বিভাজন করে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু শর্টে দেখে ফেলি। মনে করো F1 বল, আমরা উপাংশ বিভাজন করলে এখানে পাবো F1 cos থিটা 1, এবং এখানে পাবো F1 sin থিটা 1, এবং এখানে পাবো F2 cos থিটা 2, এবং এইখানে আমরা পাবো F2 sin থিটা 2। এবার এখানে খেয়াল করো, আমি প্রথমে কি পড়িয়েছি, ওজন পড়িয়েছি। ওজন কি বলছিলাম, সবসময় তলের বিপরীত দিকে ক্রিয়া করে। তার মানে এখানে যদি আমি ওজনটা বলি বা বিপরীত তলের প্রতিক্রিয়া বল, সেটা হলো আর, এবং এই নিচে যে অভিকর্ষ বল এটা তো mg অলওয়েজ থাকেই। এবং এবার আমরা দেখি এখানে আসলে ব্যাপার স্যাপার কী ঘটতেছে। যদি আমরা F1 আর F2 এই দুইটা বল ক্রিয়া করি, এবং মনে করো বস্তুটা এই দিকে গতিশীল হলো, এইদিকে গতিশীল হলে মনে করো এদিকে এ ত্বরণে গতিশীল হলো ডান দিকে, তার মানে কি ডান দিক বরাবর কি কি বল আছে, F1 cos থিটা 1 এবং F2 cos থিটা 2, তার মানে F1 cos থিটা 1 বড়, F2 cos থিটা 2 ছোট। আর এই y অক্ষ বরাবর আমি কি লিখতে পারি, দেখো y অক্ষ বরাবর এই বলগুলো সমান আমি এই বলটা লিখতে পারি, y = r প্লাস F1 sin থিটা 1 প্লাস F2 sin থিটা 2 = কি লিখতে পারি, mg, তাই না। এরপর এখান থেকে আমি আর বের করে ফেলতে পারি, আর x অক্ষ বরাবর F1 cos থিটা 1 মাইনাস F2 cos থিটা 2 এইগুলো আমি ma লিখতে পারি। ঠিক আছে, এটা হলো বল কি বলে বিভাজন টেকনিক যেটা। তো আমরা বেসিক শিখে গেলাম, এবার আমরা আনত তলে ঢুকে যাব। ঠিক আছে, আনত তলের প্রথম কেস, মনে করো সব থেকে সিম্পল যে কেস সম্ভব, আমরা একটা আনত তল লিখে ফেললাম এবং এখানে একটা বস্তু দিয়ে দিলাম। ঠিক আছে, মনে করো আনত তল, এই তলে কোনো ঘর্ষণ নেই, জাস্ট মসৃণ একটা তল, তুমি একটা বস্তু ছেড়ে দিলে, তাহলে এখানে কি ঘটবে। আনত তলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমরা এতক্ষণ ধরে আমরা এক্স অ্যাক্সিস ধরছি এই বরাবর, ওয়াই অ্যাক্সিস ধরছি এই বরাবর, কিন্তু আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আনত তলে আমরা অ্যাক্সিসটা চেঞ্জ করে দিব। আমরা যে আনত তল বরাবর আছে এই সমান্তরালে আমরা এক্স অ্যাক্সিস ধরব। ঠিক আছে, এই বরাবর এক্স অ্যাক্সিস ধরবো এবং এর উপর লম্ব বরাবর লম্ব, ঠিক আছে, এই লম্ব বরাবর আমরা ওয়াই অ্যাক্সিস ধরবো। ঠিক আছে, আনত তলের সব ম্যাথে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তো মনে করো আমরা যদি এই বলটা, এই বস্তুটা এখানে ছেড়ে দিই, তাহলে এটা তো বস্তু, আমাদের অভিকর্ষ যে বলটা এমজি যে বলটা, এটা কিন্তু সব সময় নিচের দিকে। ঠিক আছে, আমাদের কেন্দ্রের দিকে পৃথিবী সবসময় এমজি বলে আকর্ষণ করে, কিন্তু আমরা অ্যাক্সিস নিছি কোন বরাবর, এই বরাবর,
তার মানে আমরা এই দুই বরাবরে আমরা এগুলো ভাগ করে দেব। তাহলে আমরা এই বরাবর একটা ভাগ করব, এই বরাবর একটা ভাগ করব। এখন দেখো এখানে আনত তলে আমি নিছিলাম থেটা কোণে আনত তল, ঠিক আছে? কারণ এইটা যদি থেটা হয় তাহলে এইখানে থেটা কোণটা কোথায় যাবে? এইখানে থেটা কোণটা যাবে হলো এইখানে। এই যে এই কোণ আর এই কোণ সমান হয়, বলো তো কিভাবে সমান হয়? এই যে এইখানে যে থেটা কোণটা দেখতেছো না, এই থেটা কোণটা কিসের সমান? এই থেটা কোণটা যদি আমরা এইটাকে ফুল করে দিই এখানে হবে 90 ডিগ্রি। তার মানে এটা হবে কি 90 ডিগ্রি মাইনাস থেটা, ঠিক আছে? তার মানে বিপরীত পাশে এটাও হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তার মানে এই কোণটা হবে থেটা, ঠিক আছে? অর্থাৎ এই কোণটা যেহেতু থেটা, তাহলে আমরা এইখানে বলতে পারি কস থিটা। কি কস থিটা? এমজি কস থিটা, ঠিক আছে? আর এখানে আমরা এমজি সাইন থিটা কোণ বলতে পারি। তার মানে একটা বস্তু আনত তলে রাখলে বস্তুটা এই বল লাভ করে, তাহলে এখানে আমরা এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি, ঠিক আছে? এখানে এটা যদি এ ত্বরণে নিচে নামে তাহলে এম এ ইজ ইকুয়াল টু এইটা, তার মানে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি জি সাইন থিটা। এরপর এখান থেকে তোমাকে বিভিন্ন ধরনের ম্যাথ দিতে পারে, যেমন আমরা যে সূত্রগুলো শিখে আসছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এখানে এর জায়গা জাস্ট লিখে দিবা জি সাইন থিটা টি। তারপর আবার আমরা শিখে আসছি এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর জায়গা আমি লিখে দেবো কি জি সাইন থিটা টি স্কোয়ার। এবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস 2a, এর জায়গা আমরা কি লিখে দেবো জি সাইন থিটা এস, ঠিক আছে? এইভাবে আমরা যে কোনো ম্যাথ করতে পারি, এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে এখানে। আচ্ছা, তাহলে আমরা এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা কেস 2-তে চলে যাব। কেস 2 খুবই ইম্পর্টেন্ট, কেস 2, কারণ এখানে আমরা ঘর্ষণ নিয়ে আসবো, ঠিক আছে? আমরা ঘর্ষণ নিয়ে আসবো এখানে। তো মনে করো আমরা জাস্ট একটা তলের উপর একটা বস্তু ছেড়ে দিছি, তার মানে কি বস্তুটা স্থির আছে, কেন আমরা স্থিরভাবে ছেড়ে দিছি, কোনো বেগ দিয়ে ছাড়িনি। তো যেহেতু স্থির আছে, তার মানে এর উপর যে ঘর্ষণটা ক্রিয়া করবে স্থিতি ঘর্ষণ বল এফ এস ক্রিয়া করবে। আর এটার উপরের দিকে মনে করো আর থাকবেই। তো মনে করো এটার উপর এফ এস ক্রিয়া করতেছে, ঠিক আছে? এখন এফ এস ক্রিয়া করলে কি হবে? এখন কি হবে সেটা হলো প্রশ্ন। যেহেতু আমি বস্তুটা রাখলে নিচের দিকে এমজি সাইন থিটা এই বলটা লাভ করতেছে, তাহলে এখন কেস 3টা হতে পারে। সেটা হলো মনে করো প্রথমে হলো এফ এস ইজ গ্রেটার দ্যান এমজি সাইন থিটা, এফ এস ইকুয়াল টু এমজি সাইন থিটা এবং এফ এস লেস দ্যান এমজি সাইন থিটা। এই 3টা কেস হতে পারে, ঠিক আছে? তাহলে বলো তো এই 3টা কেসের কোনটাই কি হতে পারে? বলো তো কোন কেসের এইটার অবস্থা কি হবে, দেখি পারো কিনা। এবার দেখি এখানে বস্তু যখন আমি এখানে রাখলাম এবং এফএস মানে কি ঘর্ষণ বল, তার মানে কি বস্তু কখন গতিশীল হবে? যখন এই এমজি সাইন থিটাটা এই এফএস থেকে বেশি হবে, তাহলেই কিন্তু বস্তুটা গতিশীল হবে। তার মানে এফএস যখন এই যে স্থিতি ঘর্ষণ বলটা এটা যদি এমজি সাইন থিটা থেকে বেশি হয়, তাহলে কি হবে? বস্তু স্থির থাকবে। এরপর এফএস এবং এমজি সাইন থিটা এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে? এই দুইটা সমান হয়ে গেলে আসলে এর উপর কি কোনো লব্ধি বলই নেই। তার মানে কি এম এ ইকুয়াল টু 0, মানে কি এ ইকুয়াল টু 0 হবে। আর ত্বরণ শূন্য হওয়া মানে কি বস্তুটা সমবেগে চলবে এখানে। তার মানে যদি এটা সমান হয়ে যায় তাহলে বস্তুটা যা স্লাইড করে সমবেগে চলে আসবে। আর যদি এফ এস মানে ঘর্ষণ বলটা এই বল থেকে কম হয়, তার মানে কি ঘর্ষণ বল তো কম, তার মানে এটা তো একটা লব্ধি
বল পাবে নিচের দিকে এবং বস্তুটা ত্বরণে নিচের দিকে নেমে আসবে। এবং সেই ত্বরণটা কত হবে বলবো, এটা হবে mg sin থিটা মাইনাস fs ইকুয়াল টু ma। ঠিক আছে, এখানে যদি আমরা এটা একটু ভেঙে লিখি তাহলে কি লেখা যায়, আর fs-কে কি লিখতে পারি, এখানে আমরা y অ্যাক্সিসে ভাগ করি, y অ্যাক্সিস বরাবর ভাগ করলে আমরা r ইকুয়াল টু কি লিখতে পারি mg cos থিটা। তাহলে আমরা fs-কে কি লিখতে পারি, fs-কে আমরা লিখতে পারি কি মিউ এস আর। এরপর আর এর মান যদি আমি বসাই দিই তাহলে পাবো mg sin থিটা মাইনাস মিউ এস mg cos থিটা। ইকুয়াল টু কি ma। তাহলে আমরা যদি এখান থেকে ত্বরণের মান বের করি তাহলে a ইকুয়াল টু আমরা পাবো g ইন্টু sin থিটা মাইনাস মিউ এস cos থিটা। ঠিক আছে, তার মানে যদি আমাদের fs-টা এটার থেকে কম হয় তাহলে এই ত্বরণে বস্তুটার নিচে নামবে। এবং এই যে কিছুক্ষণ আগে ফার্স্ট কেসে আমি 3টা সূত্র লিখছিলাম, যে ভি স্কোয়ার দিয়ে একটা ভি ইকুয়াল টু ই প্লাস এটি এবং এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ওইখানে এ এর জায়গা এই মানটা বসাই দিলে তুমি ম্যাথগুলো করতে পারবা। মনে করো তোমার বেগটিক চাইলো, দূরত্ব চাইলো, তখন এই মানগুলো দিয়ে ম্যাথ করা যাবে। তো এইখানে আরেকটু কথা আছে, এই যে সমবেগের কথাটা আমি বললাম, এইখানে এই যে সমবেগ, এখান থেকে একটা সূত্র ডিরাইভ করা যায় এবং এখানে বলছি আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। এইটাকে যদি এইটা দিয়ে ভাগ দাও তাহলে কি হবে, fs-কে কি লেখা যায়, fs-কে লেখা যায় কি মিউ এস আর, তাই না। এইবার মনে করো এই যে এইটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে কি হবে আর আর কাটাকাটি হয়ে যাবে এবং মিউ এস ইজ ইকুয়াল টু mgও কাটাকাটি হয়ে যাবে এবং সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কী হবে ট্যান থিটা। তাহলে হবে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এস। এইটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ কোণ। তার মানে কি কোণটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা একটা তলে জানি তলের মনে করো মিউ এসটা ফিক্সড, তাহলে আমরা যদি থিটা কোণ রাখি ট্যান ইনভার্স মিউ এস, এই কোণটা যদি এখানে রাখি তাহলে এটা সমবেগে চলবে। যদি আমরা এটা আরেকটু খাড়া করে দিই তাহলে কি হবে, খাড়া করলে সাইন থিটার মান বাড়বে, তার মানে এই কেসটা হবে, মানে বস্তু ত্বরণে নিচে নামবে। এবং এটা যদি থিটা থেকে কম কোণ হয় তার মানে কি সাইন থিটার মান কমবে, কারণ কি থিটার মান কমলে সাইন থিটার মান কমে, তার মানে এফএসটা বেড়ে যাবে, অর্থাৎ কি বস্তু স্থির থাকবে। তাহলে এই হলো এই কোণটার তাৎপর্য। তো এতক্ষণ আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের প্রায় ম্যাক্সিমামেরই জানা, কিন্তু এইবার আমি 4টা কেস দেখাবো। এই 4টা কেস হয়তো সবাই জানো না, কারণ এই 4টা কেস একটু ভিন্ন রকম। ঠিক আছে, 3, 4, 5, 6। তো এই কেসগুলো আসলে কীরকম, এটা হলো মনে করো আমরা এখানে বস্তুটা তো স্থির রাখছি, তাই না। এখন মনে করো বস্তুটাকে আমরা বেগ দিব এবং এখানে দেখো আমরা ত্বরণ এইদিকে নিচ্ছি এবং বস্তু গতিশীল কোন দিক, নিচের দিকে, তাই না। এখন মনে করো আমি আরও কিছু কেস চিন্তা করলাম, মনে করো আমি ত্বরণ দেবো এই দিক এ আর গতি থাকবে এই দিকে, বা আমি ত্বরণ দেবো এই দিক, বস্তুর গতি থাকবে এই দিক, অথবা আমি এমনও করতে পারি বস্তুর ত্বরণ এই দিক দেবো, গতি এই দিক দেবো, অথবা মনে করো আমি দুইটাই এই দিক দিব, ত্বরণও আমি এদিক দিতে চাই, গতিও আমি এদিক দিতে চাই। ঠিক আছে, 4টা কেস সম্ভব এখানে। 4টা কেস কিভাবে আসে এটা আমরা একটু দেখি। তো মনে করো প্রথমে এইটা ত্বরণ দেবো ওই দিক, গতি দেবো ওই দিক। ঠিক আছে, তাহলে কেস নাম্বার 3-তে আমরা চলে যাই। ত্বরণ এই দিক, তাহলে এই দিকে আমরা এ দিব। এবং গতি কোন দিক, গতি হলো এই দিকে। ঠিক আছে, এবং আমরা এবার গতিশীল বস্তু নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তার মানে এখানে এফএস খাটবে না।
তার মানে সেকেন্ড কেস হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো আমরা গতিশীল মানে এফ কে কাজ করবে এখানে। তাহলে আমরা কি বলছি এখানে বলছে গতিটা আমার এই দিক, এবং একটা কথা আমি আগেই বলছি, ঘর্ষণ কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে, নট ত্বরণের বিপরীত দিকে। অতএব গতি যেহেতু এই দিক, ঘর্ষণ বল আমার কাজ করবে এই দিক, এফ কে। আচ্ছা, তাহলে এটা আসলে কীরকম বোঝায়? আর একটা জিনিস বুঝবা, যদি গতি এবং ত্বরণ বিপরীত দিকে হয়, তার মানে ওই বস্তুটা কি হবে? কিছুক্ষণ পর থেমে যাবে, অবশ্যই থেমে যাবে। কারণ কি? বস্তুটা যে দিকে গতিশীল আছে তার বিপরীত দিকে একটা ঋণাত্মক ত্বরণ কাজ করতেছে। এটার বাস্তব উদাহরণ কি? মনে করো তুমি একটা গাড়ি চালাচ্ছ, গাড়ি চালালে তুমি যখন গাড়িতে ব্রেক দাও তখন কি হয়? গাড়ি কিন্তু সামনের দিকে যায়, কিন্তু তার উপরে একটা ঋণাত্মক ত্বরণ কাজ করে। ঋণাত্মক ত্বরণ মানে কি? বিপরীত দিকে ত্বরণ কাজ করে। ফলে কি হয়? কিছুক্ষণ পর গাড়িটা কিন্তু থেমে যায়, তাই না? ফলে কিছুক্ষণ পর গাড়িটা থেমে যায়। তো এখানেও ঠিক সেম কাজ হবে। যেহেতু গতির বিপরীত দিকে ত্বরণ এবং গতিটা কোন দিক? নিচের দিকে, তার মানে কি বস্তুটা কিছু দূর নিচে আসবে এবং এইখানে এসে বস্তুটা কি হবে? থেমে যাবে। মনে করো এখানে ইউ বেগ ছিল, এখানে ভি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখি এখানে আসলে ব্যাপার স্যাপারগুলো কী ঘটতেছে। যেহেতু এখানে এফ কে আছে, এম জি সাইন থিটা এইদিকেই কাজ করবে, তাহলে ত্বরণ যেহেতু এইদিকে, তার মানে আমি প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে দিই, ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, এবং এক্স অ্যাক্সিস বরাবর কী হবে? এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু ত্বরণ এইদিকে, তার মানে কি এফকে বলটা আমার বড়, এবং কি মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ত্বরণ বের করতে পারবা। এফকের মান আগের মতো, এফকের এখানে তুমি সে মিউকে আর দিয়ে এই মানটা বসাই দিবা, এরপর তুমি ত্বরণ পেয়ে যাবা। এরপর ত্বরণগুলো তুমি সে আগের মতো ওই 3টা সূত্রে বসাই দিলে খেলা শেষ। তো এরপর মনে করি পরের কেসে যাব। এফকে বড় কেন? কারণ কি? কারণ কিন্তু আগের কেসে আমি দেখছি, যখন আমি সেকেন্ড কেস দেখতেছিলাম, সেকেন্ড কেসে আমরা কি দেখছি? সেকেন্ড কেসে কিন্তু একটা কেস ছিল যে এফ এস বড় এম জি সাইন থিটা থেকে। এখানেও আমার যে এই যে ধরো এই থিটা কোণটা, এই থিটা কোণটা এতই ছোট যে এই এম জি সাইন থিটা এই বলটা এফ কে থেকে কম। ঠিক আছে, তার মানে এই কারণে এফ কে বলটা বড় হয়ে যাচ্ছে। তার মানে কি? এখানে ঘর্ষণ বলটা বড়, তাইলে তুমি মনে করো ইউ বেগে এটাকে ছেড়ে দিচ্ছ, কিন্তু ছেড়ে দিলেও এটা কিন্তু নিচে যাইতে পারবে না। মনে করো মাঝখানে একটা পথে এর বেগ শূন্য হয়ে যাবে। কারণ কি? কারণ এখানে ঘর্ষণ বলটা অনেক বেশি, যার কারণে কি ত্বরণটা বিপরীত দিকে কাজ করতেছে এবং কিছুক্ষণ পর এটা থেমে যাবে। তাহলে আমরা এবার পরের কেসে চলে যাই, কেস নাম্বার 4। তাহলে আমরা এখান থেকে কোনটা নিতে পারি? আচ্ছা, মনে করো এইটা নিই, আমাদের এই কেসটা শেষ। এবার মনে করো আমরা বিপরীত দিকেই কাজ করি আগে, তারপর আমরা সেম দিকে নিব। ঠিক আছে, এবার মনে করো ত্বরণ নিচের দিকে, গতি উপরের দিকে। তাহলে কেসটা কেমন হবে? উপরের দিকে গতি এবং ত্বরণটা এইদিকে। ঠিক আছে, তার মানে এবারও দেখো কি নিচ্ছি, গতির বিপরীতে ত্বরণ নিচ্ছি। আর গতির বিপরীতে ত্বরণ নিলে কি হয়? গতির বিপরীতে ত্বরণ নিলে বস্তুটা থেমে যাবে। তো এবার বস্তুটা কোথায় থামবে? যেহেতু গতি এই দিক, তার মানে বস্তুটা উপরে যায় থেমে যাবে। তার মানে বস্তুটা মনে করো এখানে ইউ বেগে ছিল, এখানে এসে ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি হবে? এবার দেখো ওয়াই এক্সিস বরাবর তো সেম, এবং এক্স এক্সিস বরাবর কি হবে? কোন দিকে? ঘর্ষণের দিক তো আমি চেঞ্জ করিনি, কিন্তু ঘর্ষণের দিক তো চেঞ্জ হবে এখানে। দেখো গতি কোন দিকে আছে? গতি আছে এইদিকে। আর ঘর্ষণ কোন দিকে হয়? ঘর্ষণ কিন্তু সবসময় হবে গতির বিপরীত দিকে। তার মানে এখানে এফ কে যে ঘর্ষণ বলটা ছিল, এইটাও এই দিকে। তার মানে কি এখানে দুইটা বলই আছে নিচের দিকে, বাট আমি পাঠাইছি বলরে কোন দিকে? উপরের দিকে, তাই না? তার মানে বল কেন যাচ্ছে উপরের দিকে? কারণ আমি একটা ইউ বেগ দিছি, ইউ বেগে বলটারে পাঠাইছি, এরপর সেটা ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এমডি সাইন থিটাও নিচের দিকে, আবার ঘর্ষণ বলও নিচের দিকে। তাহলে এখানে সূত্রটা হবে
mg sin থিটা প্লাস fk ইজ ইকুয়াল টু কি m। তার মানে কি এখানে বলের উপর দুইটা বিপরীতমুখী বল কাজ করতেছে, একটা হলো ঘর্ষণ বল, তুমি বল উপরে পাঠাচ্ছ, ঘর্ষণ বলও তারা যাইতে দিবে না, আবার mg sin থিটা অভিকর্ষ বলও তার উপরের দিকে যাইতে দেবে না, দুইটা বল টাইনে হিসেবে বলটাকে থামাই দিবে, v = 0 করে দিবে। এটাই ছিল এই কেস। ঠিক আছে, এখান থেকে তুমি আবার এর মান বের করে ওই কাজগুলো করতে পারো। ওকে, নেক্সট কেস হলো কেস নাম্বার 5। ওকে, কেস নাম্বার 5। তাহলে কেস নাম্বার 5 আমরা এইটা নিই নিচের দিকে জিনিসগুলো সহজ মনে হয়, কারণ কি বলগুলো আমাদের সবসময় নিচের দিকে টাইনে হিসেবে নামাতে চাই, তাহলে আমরা নিচের দিকেই দেখি কি হয়। তাহলে আমাদের ত্বরণও এ নিচের দিকে, গতিও এ নিচের দিকে। তাহলে এখানে কি হবে, এখানে ঘর্ষণ বলটা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ কি গতি যেহেতু নিচের দিকে, বল যেহেতু নিচের দিকে আসতেছে, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করবে, কারণ কি ঘর্ষণ বলের কাজ হলো বাধা দেওয়া, এ কোনো ভালো কাজ করে না, সবসময় বাধা দেয়। ঠিক আছে, আর যেহেতু গতি নিচের দিকে, তার মানে বস্তু কি উপরে যাবে না, বস্তু নিচে আসবে। কিন্তু দেখো এই দুইটা কেসে আমরা দেখছি কি গতির বিপরীতে ত্বরণ, যার কারণে কি হয়েছে বস্তুটা একটা সময় যে থেমে গেছিল। কিন্তু এইখানে যেহেতু গতিও যেদিক ত্বরণও যেদিক, তার মানে এখানে একটা ভি বেগ হবে, তার মানে কি ইউ বেগে তুমি যদি এটাকে ছেড়ে দাও, তাহলে এখানে এসে ভি বেগ প্রাপ্ত হবে এবং ভি ইজ গ্রেটার দ্যান ইউ হবে, কারণ কি এখানে একটা কি পজিটিভ ত্বরণ কাজ করতেছে, যার কারণে কি ভি অবশ্যই বেড়ে যাবে। ঠিক আছে, তো পজিটিভ ত্বরণটা কিভাবে হবে, তো এখানে গতির বিপরীতে ঘর্ষণ দিলাম, mg sin থিটা দিলাম, তাহলে এখানে অ্যাকচুয়ালি সূত্রটা আমি কি লিখব, এখানে সূত্রটা লিখব হলো কি আছে, নিচের দিকে আসতেছে গতি, তার মানে mg sin থিটা বড় মাইনাস fk। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা হবে এই কেসে এই জিনিসটা হবে, আগের কেসগুলো বুঝলে এই কেসটা কিন্তু ইজি। তাহলে এবার আমরা 6 নাম্বার কেস দেখব। 6 নাম্বার কেস কি বলছি, 6 নাম্বার কেস মানে হলো আমরা একদম বিশ্ব জয় করে ফেলার মতো একটা কেস, কারণ কি এখানে দুইটাই উপরের দিকে, দেখা যাক দুইটা উপরের দিকে হলে আসলে আমরা কিছু করতে পারি কিনা। এখানে হলো কি আমরা ত্বরণও নিচ্ছি উপরের দিকে, গতিও নিচ্ছি উপরের দিকে, তার মানে গতি যেহেতু উপরের দিকে, তাহলে আমাদের বস্তুটা উপরের দিকে যাবে এবং ঘর্ষণ বল যেটা আছে ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে, কারণ কি গতির বিপরীতে ঘর্ষণ বল। এবার দেখো আমি যেটা বলতেছিলাম, আমি যদি কোনো বলকে উপরের দিকে পাঠাতে চাই, আমরা আগেই একটা কেসে দেখছি, কোন কেসে দেখছি বলো তো, এই কেসে দেখছি, উপরের দিকে যখন পাঠাতে গেছি ঘর্ষণ বল আমরা যেতে দিবে না, অভিকর্ষ বল আমাদের যেতে দিবে না, দুইটা দুষ্টু বল আমাদেরকে নিচের দিকে টেনে নিচে নামাচ্ছে। কিন্তু এই কেসে আমি কি বলছি, এ ত্বরণে আমি বলটার উপরের দিকে পাঠাবো, এ ত্বরণটা আসবে কই থেকে, আর কোনো বল আছে এখানে, আছে আর কোনো বল আছে নেই, তার মানে আমাকে যদি বলকে ত্বরণে উপরে পাঠাতে হয়, তার মানে একটা এক্সট্রা বল লাগবে, সিম্পলভাবে এটা যাবে না, আমাকে এখানে এফ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তুমি জাস্ট ইউ বেগে বলকে পাঠালে হবে না, তোমাকে বলের মধ্যে এমন একটা প্রযুক্তি ফিট করে দিতে হবে যে সেইটা এফ বল জেনারেট করে, যার কারণে কি এই ত্বরণগুলা তার কাছে কিছু না, সে এই এফ বলটা এই দুইটা বলকে প্রতিহত করে উপরে উঠে যাবে। তো এটা আসলে কোনো একটা মেশিনের মাধ্যমেই সম্ভব বা গাড়ির মাধ্যমে সম্ভব, বল তুমি কোনোদিন এভাবে পাঠাতে পারবে না, তাই না? কারণ কি বলের মধ্যে কি তুমি ত্বরণ দিতে পারবা, এই এফ বল প্রয়োগ করতে পারবা না। বাট গাড়ির ইঞ্জিনে তুমি মনে করো গাড়ির ইঞ্জিন কি হচ্ছে, এফ বল প্রয়োগ করতেছে, যার ফলে কি ঢালু পাহাড় বেয়ে উপরে উঠে যাচ্ছে, এটা হয় না, এটা হয়। তাহলে এখানে কি কি চেঞ্জ আসবে, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর তো ঠিকই থাকবে, এক্স অ্যাক্সিস বরাবরে আমরা কি করছি, ত্বরণ উপরের দিকে নিয়ে গেছি, তার মানে কি এফ বলটা বড়, এই দুইটা বল ছোট, কারণ বস্তু উপরের দিকে যাচ্ছে, এবং এইখানে যে ভি বেগটা হবে এটা অবশ্যই কি হবে, ইউ থেকে বড় হবে, কারণ কি গতিও যেদিক ত্বরণও যেদিক, তার মানে কি অ্যাক্সিলারেশন হবে, যার কারণে ইউ বেড়ে যাবে, ভি হয়ে যাবে। এখানে যেটা হবে এফ মাইনাস mg sin থিটা
মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এখান থেকে তুমি আবার এ বের করতে পারবা, এফ কে এর মান বসাই দিয়ে এ বের করতে পারবা। এরপর তুমি গাড়ির বেগ টেগ হাবি যাবি সময় দূরত্ব অনেক কিছু বের করে ফেলতে পারবে এখান থেকে, কোশ্চেনে যেরকম দিবে সে অনুযায়ী। এই ছিল আমাদের 4টা কেস, খুবই সুন্দর 4টা কেস। এবার আমরা দেখব 7 নাম্বার কেস। এই জিনিসটা একটু ক্লিয়ার করি। ওকে, মনে করো নতুন কেস। এতক্ষণ তো আমরা ঘর্ষণ টর্ষণ দিয়ে খুব ঝামেলা একটা পাকায় ফেলছি, বাট ঘর্ষণ ছাড়াও কিন্তু আমরা আনত দলের ম্যাথ করতে পারি। কেমন? মনে করো এখানে একটা বস্তু তুমি ছেড়ে দিছো, তো বস্তু ছেড়ে দিলে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা আর এমজি আঁকাবো না, ডিরেক্ট উপাংশে ভাগ করে দেব। এখানে আমরা এমজি কস থিটা লিখতে পারি, এমজি সাইন থিটা লিখতে পারি। ঠিক আছে, ওজন আমরা 2 ভাগে ভাগ করে দিচ্ছি। এবার আমরা কি লিখতে পারি? এবার আমরা যে কেসটা করব সেটাই হলো আমরা কোনো ঘর্ষণ বল দিচ্ছি না, বাট একটা এক্সটার্নাল ফোর্স দিব উপরের দিকে, বুঝলো কি? এফ বল প্রয়োগ করবো উপরের দিকে। এতে কি হবে? এতে আমরা 3টা কেস পেতে পারি সেই ঘর্ষণ বলের মতো, বাট এখানে একটু চেঞ্জ আছে যে কারণে এটা দেখাচ্ছি। চেঞ্জটা কি? চেঞ্জটা আমরা একটু পরে দেখতে পাবো। এফ বলটা কি হতে পারে? প্রথমত এফ বল এমজি সাইন থিটা থেকে ছোট হতে পারে, এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা হতে পারে। আর কি হতে পারে? এফটা এমজি সাইন থিটা থেকে বড় হতে পারে। ঠিক আছে, তাহলে এফ কি হতে পারে? এমজি সাইন থিটা থেকে এফটা কি হতে পারে? ছোট হতে পারে, সমান হতে পারে, বড় হতে পারে। কোন কেসে কি হবে? তো এখানে আমরা দেখি, এখানে আমরা এটা আঁকাই দিই, নাহলে মাইন্ড করবে। যদিও এটার এখানে কোনো কাজ নেই, কারণ ঘর্ষণ না থাকলে প্রতিক্রিয়া বলের কোনো কাজ থাকে না। ওকে, তো এইখানে এফ যদি কি হয়? ছোট হয়, এবং এমজি সাইন থিটা যদি বড় হয়, তাহলে কি হবে? এখানে এইখানে হলো ত্বরণে নিচে নামবে। কারণ কি? নিচের দিকের বলটা বড়, তাহলে নিচের দিকে নামবে। ঠিক আছে, এবং সূত্র কি হবে? সূত্র হবে ওয়াই এক্সিস বরাবর, তো কোনো চেঞ্জই নেই, খুবই ইজি। প্রথম 7টা কেসেই আমরা আরামসে লিখে দিছি ওয়াই এক্সিস বরাবর আজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, বাট এখানেও কিন্তু ঝামেলা হইতে পারে, যেটা 8 নাম্বার কেসে দেখব। এবং এক্স এক্সিস বরাবর কি হয়? এক্স এক্সিস বরাবর আমরা কি পাইছি? এফ ছোট, তার মানে এমজি সাইন থিটা বড়, এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। তার মানে এখান থেকে, আচ্ছা এফ কে নেই তো এখানে, এখানে হলো এফ, তার মানে এখানে এফ কে এর ঝামেলা নেই, আমরা ডিরেক্ট এফ বসিয়ে দেব। এমজি সাইন থিটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে আমরা ত্বরণ খুব ইজিলি পেয়ে যাব, এবং ওই ত্বরণের নিচের দিকে নামবে। এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা হলে কি হবে? সমবেগ হবে আগের মতোই, এবং এফ যদি বড় হয়, তার মানে কি? এই বলটা বড়, তার মানে একটা লব্ধি ফোর্স উপরের দিকে ক্রিয়া করবে, ফলে কি? ত্বরণে উপরে যাবে। তো এই কেসটা কেন দেখলাম? এই কেসটা দেখলাম এই ফার্স্টের জন্য। আমরা যখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কে দেখতেছিলাম, যে যখন তলটা অমসৃণ ছিল এবং এই এফের জায়গায় কি ছিল? এফএস বলটা ছিল, তখন যখন এফটা এমজি সাইন থিটা থেকে কি ছিল? ছোট ছিল নাকি বড় ছিল? আচ্ছা, তখন ওইটা উল্টো। আচ্ছা, ওইখানে এই লাস্ট কেসেরটার জন্য, লাস্ট কেসে যখন আমরা আগের কেসে দেখছিলাম এফএসটা যখন কি ছিল? বড় ছিল, তখন বস্তুটা স্থির ছিল। কিন্তু এইখানে যখন এফটা বড় হয়ে গেছে এমজি সাইন থিটা থেকে, বস্তু কিন্তু স্থির নেই, বস্তু ত্বরণের উপরে উঠতেছে। তার মানে কি? এইখানেই হলো ডিফারেন্স। আর আগের বার আমরা দেখছিলাম এফএস ছোট হলে ত্বরণের নিচে নামে এবং স্বাভাবিক, এই দুইটা ঠিক ছিল, এইটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন আমরা আজকের লাস্ট কেস দেখব। লাস্ট কেসটাও বেশি ঝামেলার না, বেশি ঝামেলার ম্যাথ আজকে দেখাচ্ছি না।
8 নাম্বার কেস। এবার কি নিব, এবার জাস্ট একটা তল নিলাম, এই কারণে থিটা কোণ দিলাম, এবং কি একটা বস্তু নিলাম। যেহেতু আমরা বড় হয়ে গেছি তাই আমরা এখানে ডিরেক্ট ওজন বলটা ভাগ করে দিচ্ছি, mg cos থিটা mg sin থিটা। ঠিক আছে, এবং এখানে আমরা বস্তুটারে উপরে পাঠাবো না নিচে পাঠাবো? উপরে পাঠাই, অনেক তো নিচে টানাটানি করলাম, এবার বস্তুটাকে আমরা উপরে পাঠাতে চাই। ঠিক আছে, বস্তুটা এ উপরে পাঠাবো এবং আমরা গতিও দেবো উপরের দিকে। দেখো কোন কেসের সাথে মিলে, এই কেসের সাথে মিলে, যেটা আমি কি করেছিলাম লাস্টে করেছিলাম 3 4 5 6, মানে 6 নাম্বার কেসে এটা দেখাইছিলাম যে আমরা যদি একটা বল দিই তাহলেই মানে কি বস্তুটা উপরের দিকে আমরা নিতে পারবো। তার মানে কি এবার আবার একটা বল দেওয়া লাগবে, তাই না? তো বলটা ঠিকই দেবো, কিন্তু একটু তেড়ামি করে দেবো। বলটার ঘাড় তেড়া, বলটা আমরা ব্যাকা করে দিলাম, ফলে কি হবে, বলটার দুটো উপাংশ সৃষ্টি হবে। এটা কত কোণে? আলফা কোণে দিলাম, তাহলে এফ কজ আলফা এফ সাইন আলফা। ঠিক আছে, আমরা একটা বল দিলাম জাস্ট এই কেসের মতো, এই কেসটাকে জাস্ট বলটার একটু ঘাড় তেড়া করে দিছি, মানে কি একটা অ্যাঙ্গেল করে দিছি বলটা। তো বলটা যেহেতু ঘাড় তেড়ামি করছে তাহলে এখানে বেশ কিছু সমস্যা দেখা যাবে। প্রথম সমস্যা হলো এখানে আমি যে বিপরীতমুখী ফোর্সটা পাবো ঠিকই আছে, বাট এই যে কিছু উপাংশ এসে ঝামেলা করতেছে। দেখি ঝামেলাগুলো কেমন। এই ঝামেলাগুলো হলো এতক্ষণ প্রথম 7টা কেসে আমি ও অ্যাক্সিস নিয়ে বেশি ঝামেলা করিনি, বাট এই এক সময় এসে একটু ঝামেলা হবে। এবং এইখানে অ্যাডিশনাল হিসেবে আমি ঘর্ষণও দিব। ঠিক আছে, তো এখানে যেহেতু গতি আমি উপরের দিকে দিচ্ছি, ত্বরণ উপরের দিকে, গতি উপরের দিকে, তাহলে ঘর্ষণটা আমি নিচের দিকে এফকে দিলাম, তাই না? গতি ও ঘর্ষণ। তো আমার সব বলগুলো আঁকা শেষ, এবার সমীকরণ লিখব ও অ্যাক্সিস বরাবর। আচ্ছা, বস্তুটা কি হচ্ছে? এই বরাবর যাচ্ছে, বস্তুটা কি উপরে নিচে যাচ্ছে? এই বরাবর যাচ্ছে না, স্থির আছে। তার মানে কি উপরের দিকের বলগুলো ইজ ইকুয়াল টু নিচের দিকের বল, আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু mg cos থিটা। তার মানে এখানে আর ইকুয়াল টু কি লেখা যায়? আর ইকুয়াল টু mg cos থিটা মাইনাস এফ সাইন আলফা। ওকে, এরপর এক্স অ্যাক্সিসে কি কি ঝামেলা আছে? তেমন কোনো ঝামেলা নেই। এই এফ কজ আলফা একাই দায়িত্ব নিছে যে আমি একাই ত্বরণ সৃষ্টি করব। এই নিচের দিকে এই বলগুলো যতই টানাটানি করুক না কেন, এই বেটা কিন্তু অনেক শক্তিশালী, একদম টেনে নিয়ে উপরে চলে যাবে। এফ কজ আলফা মাইনাস mg সাইন থিটা, কারণ কি এটা সব থেকে বড়, মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এবার তুমি কি করবা? এফ কে এখানে কি বসাবা? এফ কে এখানে বসাবা মিউ কে আর। এরপর তুমি আর এর মান কি বসাবা? এই পুরা এই জিনিসটা আর এর মান বসাবা। এরপর তুমি এখান থেকে ত্বরণের মান পেয়ে যাবা। তো এখান থেকে হাবিজাবি অনেক ম্যাথ দিতে পারে। তো এইখানে আমি এই কেসটা দেখালাম, তোমাদের বাসার কাজ হবে এই যে বাকি যে 3টা কেস আছে না আগে দেখিয়েছি, এরকম বলটার ঘাড় তেড়া করে দিবা, মানে অ্যাঙ্গেল করে দিবা। অ্যাঙ্গেল করে তুমি যদি একটা বল দাও এবং এই রকম কেসগুলা যদি তখন চিন্তা করো, তখন ওয়াই এবং এক্স অ্যাক্সিস বরাবর কী কী চেঞ্জ হতে পারে এগুলো নিজেরা গবেষণা করে বের করবা, দেখবা ভালো লাগবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি অ্যাডভান্স কিছু ম্যাথ দেখানোর দরকার হয় পরে আর একটা ভিডিও করে দেখিয়ে দেবো। এতক্ষণ তোমরা দেখলা আনত দলের যত প্রকার ম্যাথ সম্ভব হয় সেগুলো 8টা কেসের মাধ্যমে আমি বেসিক সহ দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের এর থেকেও অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ তোমাদের যদি জানার ইচ্ছা থাকে যেগুলো কিভাবে সলভ করতে হয়, তাহলে নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার উপর নতুন ভিডিও করে আপলোড দিব। তো এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম।